মহাশয় আমাদের মধ্যে আছেন ডক্টর মানসী চক্রবর্তী, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হোম সায়েন্স। আপনারা জানেন, আপনারা নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র সম্বন্ধে জানেন, ওখানে উনি কর্মরত। উনি সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হোম সায়েন্সে, উনি আমাদের এখানে আছেন। আমার সায়েন্টিস্ট কলিগ এবং আজকে যাদের জন্য এই মৎস্য চাষী দিবস, সেই মৎস্য চাষী ভাই বোনেরা, আজকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে এই জাতীয় মৎস্য চাষী দিবসে। আপনারা জানেন এই মৎস্য চাষী দিবস এই 10 জুলাই, এই আজকের দিনে আমাদের এই ভারতবর্ষ একটা মাইল ফলক ছুঁয়েছিল এই মৎস্য উৎপাদনে। ওই দিনে 1957 সালে ডক্টর হীরালাল চৌধুরী, যিনি বাঙালি বিজ্ঞানী, আমাদের মতোই গবেষণা করে থাকতেন, এবং তার সঙ্গে তার সহযোদ্ধা ছিলেন ডক্টর কে.এইচ. আলীকুনি, যারা এই প্রণোদিত কৃত্রিম প্রজনন বা ইনডিউসড ব্রিডিং আমাদের পোনা মাছের, ইন্ডিয়ান মেজর কার্পের, সেই দিনে কিন্তু সাফল্য পেয়েছিল। এবং এই দিনটিকে উদ্দেশ্য করেই আজকে যে আমরা 195 লাখ টন যে মাছ চাষে মাছের উৎপাদন ভারতবর্ষে, সেই তার পেছনে কিন্তু এই ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসকে আজ স্মরণ করার দিন, এবং তার সাথে সাথে এই যে আমাদের চাষি ভাই বোনেরা, যাদের জন্য আজকে আমরা এই 195 লাখ টনে পৌঁছতে পেরেছি, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর দিন, তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানানোর দিন। এই জন্য এই উদ্দেশ্যে আপনাদের এই কন্ট্রিবিউশনকে, অবদানকে আজকে কুর্নিশ জানাতেই কিন্তু এই জাতীয় মৎস্য চাষী দিবস। এই মৎস্য চাষী দিবসের সাফল্য তখনই থাকবে যখন আপনারা, যারা এই অবদানের জন্য, যারা আজকে আমাদের কাছে এই যে নিউট্রিশনাল সিকিউরিটি বা পুষ্টির যে নিরাপত্তা এবং যে গ্রামীণ কর্মসংস্থান, এবং আমরা আজকে যে যত আমরা ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা অর্জন করছি এই যে অ্যাকোয়াকালচারের মাধ্যমে, সেটা শুধু আপনাদের অবদানের জন্যই সম্ভব হয়েছে। সেই জন্য আপনাদের ওই অবদানকে আমি কুর্নিশ জানাচ্ছি। আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে এই ঐতিহ্যগতভাবে আমাদের বাংলা এই নদী নালা, এই সুন্দরবন, এই প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে আছে, এবং প্রাকৃতিক মানে স্বভাবতই আমাদের এই বাংলা আজকে মৎস্য উৎপাদনে একটা শীর্ষ জায়গায় আছে। এই অন্যতম রাজ্যগুলির মধ্যে একদম অন্যতম এই মৎস্য উৎপাদনে। এবং সেখানে আমাদের এই যে প্রতিষ্ঠান, যে কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা, আপনারা জানেন, যারা নিরলসভাবে সেই 1968 থেকে এই সেন্টারের সূচনা, এবং এটা আমরা কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার অন্তর্গত হয় 1987 সালে। সেইখান থেকে আমরা এই পথ চলা শুরু করে আমরা চেষ্টা করি, নিরলসভাবে চেষ্টা করি, যাতে করে এই আপনাদের মতো এই উপকূল অঞ্চলের যে চাষি ভাই বোনেরা আছেন, তাদের কাছে একটা টেকসই মৎস্য উৎপাদনের প্রযুক্তি, কম খরচে এবং বেশি লাভ করার জন্য যে সমস্ত প্রযুক্তি, কিন্তু সেটা যাতে টেকসই বা সাস্টেনেবল হয়, সেইগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু সংখ্যক প্রযুক্তি, যেটা আপনাদের কাছে মানে পৌঁছানোর কথা, কিছু কিছু জায়গায় পৌঁছে গেছে, এবং আপনাদেরকে এইগুলো জানানোর জন্য কিন্তু আজকে এই সবার আয়োজন। আপনারা জানেন, আমরা এখানে যে সমস্ত প্রযুক্তি তৈরি করে, আপনারা জানেন যে আজকের যে ভেনামি চাষ, এই যে আজকে আমরা ভেনামি চাষে এত এগিয়ে গেছি, সেই প্রথম কিন্তু আমরা এই বেঙ্গলে আপনাদের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়ার জন্য এই সিবার অবদান কিন্তু বিষয়। কারণ কি, ভারতবর্ষে ভেনামি চাষের সূচনা এবং তাকে অনুমতি দেওয়া, এই অনুমোদন দেওয়া কিন্তু এই সিবার মাধ্যমেই হয়েছে। যে এই চাষকে আমরা যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে আমাদের ভারতবর্ষের
অন্য কোনো ক্ষতি হতে পারে কিনা, কোনো রোগ জ্বালা বাড়তে পারে কিনা, এই সমস্ত আমরা গবেষণা করে তবে কিন্তু এই ভেনামি চাষকে আমাদের এখানে ভারতবর্ষে করার জন্য অনুমতি দেওয়া হয়। এবং এই বেঙ্গলে এই আমাদের কেন্দ্রে প্রথম আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখানো হয় যে ভেনামি চাষ করা যেতে পারে, কিভাবে করলে আপনারা কিন্তু বেশি লাভ পেতে পারেন। আপনারা জানেন আজকে এই যে ভেনামি চাষ, আমার আশা করি এখানে ম্যাক্সিমাম চাষি ভেনামি চাষিরা আছেন, তাই তো? ভেনামি চাষি কতজন সকালে আছেন? তো ভেনামি চাষে এখন আস্তে আস্তে লাভ কমে যাচ্ছে। কারণ কি না, আমাদের যে সমস্ত ইনপুট ফিড বা জল শোধন করার জন্য বিভিন্ন যে আপনারা অ্যামেন্ডমেন্ট, প্রোবায়োটিক এই সমস্ত ইউজ করেন, সমস্ত কিছুর দাম কিন্তু বেড়ে চলেছে। অথচ আপনাদের যে ফসল, সেই ফসল যেটা কিনা এক্সপোর্ট করা হয় মূলত, সেই পণ্যের দাম কিন্তু একই জায়গায় থেকে গেছে, সেটা কিন্তু বাড়ে। কাজেই আমাদের লাভের পরিমাণ যদি দেখেন অনেকখানি কমে গেছে। আগে 1 কিলো চিংড়ি তৈরি করতে আপনাদের খরচ হতো কত? 170 টাকা, 150 থেকে 170, এর বেশি হতো না। কিন্তু এখন যদি দেখা যায় 1 কেজি চিংড়িটা মানে তৈরি করতে, এই 20 থেকে 25 গ্রামের চিংড়ি 1 কেজি তৈরি করতে আপনাদের খরচ হচ্ছে 270 থেকে 300 টাকা। আর দামও 20 গ্রাম মাছের দাম 300 টাকা। আপনি কোথায় যাবেন? কাজে আপনাকে ফিরে আসতে হবে যে কস্ট এফেক্টিভ ভাবে, কিভাবে সাস্টেনেবল উপায়ে, কিভাবে টেকসই ভাবে আপনারা চাষ করতে পারেন, সেই প্রযুক্তি শেখানোর জন্যই কিন্তু আমরা শিবা আপনাদের পাশে আছে। কিন্তু মাঝে মাঝে আপনাদের কিন্তু আমাদের কথাগুলো একটু শুনতে হবে। আমরা জানি আপনাদের কাছে আমরা সবসময় আমাদেরকে পাবেন না একদম পাশে, মানে প্রতিদিনের জন্য পাবেন না। সেই জন্য আপনাদেরকে অবলম্বন করতে হয় কিছু কোম্পানির যে সমস্ত টেকনিশিয়ান আছে, যারা আপনাদের পাশে যান, প্রতিদিন ভিজিট করেন, তাদের কথা শুনে আপনাদের চলতে হয়। এটা স্বাভাবিক। আমাদের সেই স্ট্রেংথ নেই আপনাদের কাছে প্রতিদিন আপনাদের পাশে গিয়ে আপনাদের দেখাশোনা করা। সেই জন্য আপনারা আপনাদের ওই টেকনিশিয়ানদের কথা শুনে করেন। কিন্তু কিছু জিনিস আপনাদের মনে গেঁথে নিতে হবে যে আমরা কখনোই যে সমস্ত জিনিস ইউজ করি আর কি, সেটা যথেচ্ছভাবে করবো না। কারণ আপনারা যদি মাঝে মাঝে আসেন আমাদের কাছে, যদি ট্রেনিং যখন হয়, ট্রেনিং নেন, তাহলে জানতে পারবেন যে আমাদের যে প্রযুক্তি, আমরা যেভাবে চাষ করি, আমাদের এখানে এখনো পর্যন্ত, আমরা এই গত বছরই আমরা দেখিয়েছিলাম একটা হারভেস্ট মেলা করে, সেখানে আমাদের কস্ট অফ প্রোডাকশন ছিল 168 টাকা 1 কেজি। আবার সেই ওই একই মাছ আমরা অন্য মানে আমাদের যেগুলো ফিড, আমরা মাল্টিন্যাশনাল কোম্পানির যে সমস্ত ফিড আপনারা কেনেন, সে সমস্ত দিয়ে আমরা দেখেছি, সেখানেও আমাদের যে প্রযুক্তি আমরা যেভাবে করি, সেখানে তার দাম করেছিল 238 টাকা। কিন্তু আপনাদের ওখানে যেখানে যাবেন ওটা কিন্তু 270 থেকে 300 টাকা হয়ে যাবে। কারণ আপনারা যথেচ্ছ হয়, যেটা দরকার নেই সেটাও করেন। তার জন্য আমাদের জানতে হবে আপনাদের জলে কি আছে, কি মিনারেলস দিতে হবে। আপনাদের এখন জানেন যে এইগুলো আমাদের দিতে হবে, একদম কোম্পানি চার্জ করে দিয়ে দিয়েছে, এই দিনে এই ট্রিটমেন্ট, এই দিনে এই ট্রিটমেন্ট, তারপরে এই ট্রিটমেন্ট। আপনারা জানেন না কি করা উচিত কি উচিত না। কিন্তু মাছ বাড়ছে, আপনি মিষ্টি দিলে মানে চিনি ডাললে মিষ্টি হবে, এতে কোনো নেই। কিন্তু বেশি ঢেলে দিলে সে আমার মুখে দেওয়া যাবে না, সেরকম ব্যাপারটা। কাজে কিছুদিন আপনি চাষ করবেন, তারপরে আপনি চাষ করতে পারবেন না। কাজে আপনাকে জানতে হবে যে কতখানি আমরা এই ইনপুট যে আপনারা যথেচ্ছভাবে রাখবেন, সেটা কিভাবে করতে হবে, কিভাবে অপটিমাম ইউজ করতে হবে, যাতে করে আপনার খরচ কম হয়, ফসলটা বাঁচে, ফসলটা ভালো হয়। আলটিমেটলি আপনি কেন চাষ করছেন? আপনি 2 পয়সা লাভের জন্য। সে লাভটা যদি না হয়, আমাদেরকে অনেক চাষিরাই বলেন, স্যার আমার কাছে 40 গ্রামের চিংড়ি হয়েছে। আমি জিজ্ঞেস করি কস্ট অফ প্রোডাকশন কত? যখনই কস্ট অফ প্রোডাকশনের কথা বলি, তখন দেখি তার লাভ বেশি হওয়ার কথা নয়। কাজে যে এইটা আপনাদের জানতে হবে। আরেকটা জিনিসও জানতে হবে যে কোন সময় আপনাদের হারভেস্ট করলে আপনারা সব থেকে বেশি লাভটা পেতে পারেন। সেটা 15 গ্রামও হতে পারে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, যদি 15 গ্রামে আপনি যদি দাম পান, কারণ 15 গ্রাম পর্যন্ত যখন করবেন, তখন আপনার ফিডের খরচ খুব কম, খুব কম। সে 15 গ্রামেও যদি আপনি বিক্রি করেন, তখন দেখবেন আপনার লাভ। কিন্তু আপনি যত বড় করবেন, আপনার রিস্কও যেমন বেশি, যেমন দাম পাবেন, রিস্কও বেশি, বেশি ইনপুটও যাবে। কাজে এইগুলো যদি আমাদের কাছে এসে একটু, আমরা মাঝে মাঝে ট্রেনিং করি, এইগুলো করে আপনাদেরকে শেখাবার চেষ্টা করি যে আমাদের যে প্রযুক্তি, আমাদের যে জ্ঞান, এই বিজ্ঞান ভিত্তিকভাবে যদি আপনি চাষ করেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো রকমের মুনাফা অর্জন করতে পারবেন এই চাষে।
আপনারা জানেন আমাদের ইনস্টিটিউট আরেকটি মানে ফিড তৈরি করেছে এই চিংড়ি চাষের জন্য, চিংড়ি প্লাস। এটা গত বছর থেকে চলছে, একটি স্টার্ট আপ কোম্পানি এখানে বানাচ্ছিল এবং আগামী দিনেও আরেকটি কোম্পানি এই চিংড়ি প্লাস আমাদের কাছে প্রযুক্তি নিয়েছে। আগামী দিনে আশা করব এই অঞ্চলে এই চিংড়ি প্লাসের সরবরাহ বাড়বে এবং তখন প্রত্যেকটি চাষি পাবেন। আপনার আজকের দিনে চিংড়ির ফিডের দাম হচ্ছে 100 টাকা, 105 টাকা, কিন্তু যদি আমাদের চিংড়ি প্লাস নেওয়া যায় তাহলে সেই ফিড অন্তত পক্ষে 20 থেকে 25 টাকা আপনার কমে পাবেন আপনি, এবং একই গুণগত মান, এখানে কোনো রাদার বেটার। তো সেই হিসেবে আপনারা যদি এইগুলো করেন। আচ্ছা, আরেকটি জিনিস আমরা যেটা বের করেছি, আপনারা জানেন যে মাছের বর্জ্য থেকে যে একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা অর্গানিক ম্যানিওর বলতে পারেন বা একটা নিউট্রিয়েন্ট সলিউশন বলতে পারেন, যেটা মাছের দেহে যা কিছু পুষ্টি আছে ওই সলিউশনে তাই আছে। এইটা যখন আপনারা পুকুরে দেবেন, পুকুরে আপনাদের প্রাকৃতিক খাবারের প্রাচুর্য বাড়বে। শুধু প্রাচুর্য নয়, বৈচিত্র্যও বাড়বে, প্রাকৃতিক খাবারের বৈচিত্র্য বাড়বে এবং উপকারী যে প্ল্যাঙ্কটন, উপকারী যে কৃত্রিম যে উদ্ভিদ কণা তাদের এবং প্রাণী কণা তাদের পপুলেশন বাড়বে এবং সে খেয়ে আপনাদের মাছের লার্ভিরা কিন্তু ভালোভাবে বাড়বে। তো ইনিশিয়াল অবস্থায় জানেন আপনারা যে মাছের প্রধান খাদ্য ওই কৃত্রিম খাদ্য, কারণ হ্যাচারি থেকে ওরা যখন আসে, হ্যাচারিতে ওরা ওই কিন্তু ন্যাচারাল ফিড খেয়ে আসে, তখন কৃত্রিম খাবার খায় না। আপনাদের কাছে এসে প্রথম পুকুরে যখন যায় তো কৃত্রিম খাদ্য দেওয়া শুরু হয়। তখন যদি আপনারা পুকুরে যদি কৃত্রিম এই ন্যাচারাল ফিড বা প্রাকৃতিক ফিড যদি আপনি অ্যাভেলেবল করতে পারেন, তাহলে কিন্তু এই যে মাছের যে চারাদের সার্ভাইভ জীবিতের হার কিন্তু বেড়ে যাবে। তো এইগুলো যদি আপনারা একটু একটু করে অবলম্বনে আপনাদের চাষের মধ্যে প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে ফারাকটা কোথায়। আপনারা জানেন আরও আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রযুক্তি, কিছুদিন আগে আপনারা খবরেও দেখেছেন যে ইলিশ মাছের জন্য আমরা একটা RAS রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম বানিয়েছি, যেখানে লবণতার তারতম্য দিয়ে এর পারপাস হচ্ছে ইলিশের কৃত্রিমভাবে প্রজনন ঘটানো। সেটাও আমরা চেষ্টা করছি যে ইলিশকে কিভাবে আপনাদের পুকুর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। সেই জন্য শিবা কিন্তু কাজ করে চলেছে। আগামী দিনে আমাদের আশা যে আপনাদেরকে আপনাদের পুকুরে কৃত্রিম ইলিশ মাছের চারা পৌঁছে দিতে পারবো। তো সেই আশা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। হ্যাঁ, এবং আরও আমার ধরুন যে এখানে কাঁকড়া, আপনারা যে অরেঞ্জ ক্র্যাব, যেটা আমাদের সুন্দরবনের কাঁকড়া, তো এই সুন্দরবনের কাঁকড়ার কিন্তু আমরা যে ব্রিডিং করানোর জন্য আমরা অনেকটা এগিয়ে গেছি। আগামী দিনে হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই এখানে আমাদের কাঁকড়ার হ্যাচারি প্রতিস্থাপিত স্থাপিত হবে। আমরা কাজ করে চলেছি এবং এখানে আমরা আশা করি আগামী দিনে এই কাঁকড়ার সিড আমরা চাষিদের হাতে তুলে দিতে পারবো। কারণ কাঁকড়ার ডিমান্ড প্রচুর, কিন্তু সিড অ্যাভেলেবিলিটি নেই। প্রত্যেক চাষি কি করে আনঅর্গানাইজড ম্যানারে সেই নেচার থেকে কাঁকড়া ধরে তারা কিছুদিন রেখে ফ্যাটেনিং বা হার্ডেনিং করে বাজারে বিক্রি করে। রিজেক্টেড কাঁকড়া কিনে নিয়ে আসে, 1 মাস খাবার খাওয়ায়, ট্রাশ পিস খাইয়ে তারা বাজারজাত করে। তো এটা সাস্টেনেবল হতে পারে না, এটা সাস্টেনেবল হবে না। কাজে আমাদেরকে যখন যে কোনো অ্যাগ্রিকালচারের জিনিস, যে কোনো স্পিসিস আনতে গেলে আমাদেরকে তার সিড চাই, তার ফিড চাই। হ্যাঁ, তবে এই কালচারটা একটা অর্গানাইজ সেক্টরে পরিণত হবে। আমরা জানি এর ডিমান্ড প্রচুর, তো সেইটাকে আমাদেরকে ক্যাপিটালাইজ করতে হবে। আগামী দিনে এর সম্ভাবনা আছে এবং শিবা আপনাদের জন্য এই কাজ করে যাচ্ছে। তো যাই হোক, এই আজকের দিনে আপনারা আপনাদের এই মেঘ জল বৃষ্টিকে মাথায় করেও আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসে যোগদান করেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি। আজকের দিনে আজকে আমাদের প্রধান অতিথি, আপনি জানেন সকালে আমাদের ডক্টর দাস বলছিলেন যে সুদূর খড়গপুর থেকে শুধু একবার ডাকে আমি বলেছি স্যার আপনাকে আসতে হবে। প্রফেসর মালের আপনারা শুনবেন, সঞ্জয় বলবে ওনার বাইরেটা। উনি একজন বিদ্যার মানুষ, উনি অনেক কিছু করেছেন আমাদের দেশের জন্য, সব শুনবেন। সেই মানুষটিকে আমরা আজকে পেয়েছি, আমরা সত্যিই আপ্লুত। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি যে আমাদের চাষি ভাইদের কাছে এসেছেন। হ্যাঁ, তো এটা সত্যি আমাদের অনেক বড় পাওনা স্যারকে আমরা পেয়ে। তো স্যার এই যে স্যার বলছেন আমি স্যার 4:30টার সময় উঠেছি, হ্যাঁ 6টার মধ্যে বেরিয়ে গেছি। আমি বললাম স্যার আপনাকে 6টায় বেরোতে হবে, তাহলে আপনি অ্যাটলিস্ট করে দেবেন। স্যারের একটু দেরি হয়েছে রাস্তার জন্য। যাই হোক, কারণ আমার
ইন্টারন্যাশনাল টেক্সট বই হয়ে গেল, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমার বই হলো, অনেক রিসার্চ পেপার হলো, এটা ওটা হলো। এইভাবে পরিচিতি লাভ করে এটা মুশকিল হলো কি, আপনারা যেভাবে মানে আমি যা শুনলাম অনেক কিছু শিখতে পারলাম, জানেন তো আজকে এসে আমি যা বলবো তার চেয়ে শিখলাম বেশি। কারণ আপনারা এই ওই যে ভদ্রলোক বললেন, মানে বোঝা যাচ্ছে যে আপনারা যথেষ্ট অভিজ্ঞ এই মৎস্য চাষের ব্যাপারে। তো এই মৎস্য চাষের ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না, ছোটখাটো কিছু বলবো। যেমন ধরুন আজকের যুগ হচ্ছে আমাদের জ্ঞানটা প্রচন্ড প্রয়োজন, যাই করি না কেন। এবং ধরুন এবার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তার সাথে যেমন চাষও আমাদের ভাবতে হবে যে কি ভ্যারাইটি, তার জন্য আইসের সংস্থা আছে, যেমন আপনার হায়দ্রাবাদে আছে, ওটাই কি বলা হয়, ড্রাইল্যান্ড রিসার্চ ক্রীড়া বলা হয়, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাইল্যান্ড এগ্রিকালচার। আমি ওখানে 3 দিন থেকে ওখানে দেখে এসেছি 2 বছর আগে। তো সেরকম ওনাদেরও ভাবতে হবে যে এই ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আমরা কি করবো। আমাদের আজকালের যুগে কি হচ্ছে না, টেকনোলজি জানতেই হবে। কেউ যদি টেকনোলজি জানবো না, ওই অনেক দাম বেশি, তাহলে কিন্তু হবে না। আমার মনে আছে আমি রবীন্দ্রনাথের পল্লী কথা পড়ছিলাম, বুঝতে পারছেন তো। সেই তিনি 1893 সালে শিলাইদহ গেছিলেন, তারপরে শান্তিনিকেতন গড়ে তুললেন। তার ছেলে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেলেন ভারতবর্ষের প্রথম এগ্রিকালচার গ্রাজুয়েট আমেরিকা থেকে। রবীন্দ্রনাথ 1906 সালে পড়তেই 1910 সালে ফিরে এলেন। সেই সময় রবীন্দ্রনাথ বলেছেন যে যেখানে ইউরোপ আমেরিকায় দেখছি যে তাদের প্রোডাকশন ডবল করে ফেলছে কয়েক বছরের মধ্যে, আমাদের ইন্ডিয়া সেই একই অবস্থা আছে, অবস্থায়, মানে অর্থ কি বলবো, মানে অর্ধ খেয়ে আছে, পেট ভর্তি পারছে না, এটা বলেছেন। সুতরাং আমরা যদি বলি যে আমরা ফার্মার্স ক্যানট অ্যাফোর্ড ইট, দেন উইল বি ইনভাইটিং রুইনস, মানে আমরা ধ্বংস ডেকে আনবো। সেরকম আমাদের প্রত্যেকটা জিনিসে টেকনোলজি জানতে হবে। আজকে যেমন আইওটি আসছে, অর্থাৎ সেন্সার থাকবে আমার পুকুরে বিভিন্ন জায়গায়, এবং সেই সেন্সার বলবে যে আমার মাছের কি অসুখ হয়েছে এবং সেখানে কি দিতে হবে। ক্রপল্যান্ডেও থাকবে, ক্রপে যেমন বলবে এখানে ময়েশ্চার ডেফিসিয়েন্সি আছে, এখানে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, এখানে এই ডেফিসিয়েন্সি আছে, এখানে ফসফরাস বেশি আছে, কিন্তু ফসফরাস রক হয়ে গেছে ফসফরাসটা। আর সুপার ফসফেট দিলে কাজ করবে না, ওখানে আমরা লাইমিং করতে হবে, কারণ ওখানে পিএইচ কম 4 বা 5 আছে, ওখানে অ্যাসিডিটি আছে। সেই জন্য ফসফেট থাকা সত্ত্বেও সে ক্রপ আমার ফসফেট পাচ্ছে না। সিমিলারলি মাছের ক্ষেত্রেও আমাদের এই সমস্ত জিনিসগুলো করতে হবে, এবং ড্রোন টেকনোলজি এবং তার সাথে LIDR আসছে, যে তারা কি করবে না সেই সমস্ত খবরগুলো পাঠিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ডেটা অ্যানালিটিক্স হবে, হয়ে বলবে যে আপনার এখানে এই দিতে হবে। এখন মনে হচ্ছে জিনিসগুলো বড় কমপ্লিকেট। আমার নিজেরই আমি পড়ি এইসব জিনিসগুলো, মানে এই 77 বছর বয়সে এসে মনে হচ্ছে যে কিছুই জানি না, বুঝতে পারছেন, যে এইসব জিনিসগুলো এখন পড়ি, যে কত নতুন নতুন জিনিস হচ্ছে, আমরা তো এগুলো পড়িনি, এগুলো তো জানি না। আপনাদের তাই মনে হবে, কিন্তু আস্তে আস্তে এগুলোর অ্যাপ্লিকেশন আসতেই হবে, তাহলে কি হবে, আমরা পিছিয়ে যাব। কারণ আমাদের ভারতবর্ষে একজন ফিশ ফার্মার, পরে যারা ফিশ ফার্মার আছেন, যত কেজি মাছ, যত টন মাছ হয়, তাকে যদি নাম্বার অফ ফিশ ফার্মারকে ভাগ করি, তাহলে 2 টন পার পার্সন আসবে। সেটা যদি চায়নাতে আমরা করি তাহলে 6 টন পার পার্সন আসবে। সেটা যদি চিলিতে করি 72 টন পার পার্সন আসবে। এটা যদি নরওয়েতে করি 172 টন পার পার্সন আসবে। অর্থাৎ টেকনোলজি ব্যবহার করছে, তারা মেকানাইজেশনের দিকে গেছে, সেখানে কম মানুষে অনেক বেশি উৎপন্ন করছে, যার জন্য 172 টন পার পার্সন আসছে। আমি আমেরিকাতে গিয়ে দেখলাম ইন্ডিয়ান স্টোরে রুই কাতলা মাছের জন্য অনেক সময় যাই, আমার মেয়ে যায় যে রুই কাতলা আনি, সে নিজে মাছ খায় না, বাবা মা এসছে একটু মাছ টাছ খাওয়াবো। আচ্ছা, দিয়ে তারপরে দেখা যাচ্ছে সবই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ রুই কাতলা মাছগুলো, এবং এই মাছগুলো কেন ভারতবর্ষ থেকে যাবে না। এখন আরো একটা ব্যাপারে লোকে রিসার্চ করছে, স্টান কিলিং, অর্থাৎ একটা মাছ জল থেকে তোলার পরে অনেকক্ষণ ধরে মরছে। সে মরার পরে কি হচ্ছে, ঠিক আছে প্রাণীটার তো কষ্ট হচ্ছে, সেটা যদি আমরা মাথা নাও ঘমাই, তার কোয়ালিটিটা পুর হয়ে যাচ্ছে। এজন্য আসছে স্টান কিলিং, মানে ইলেকট্রিক শক বা এমন একটা কিছু দেওয়া হবে যে প্রাণীটার বিশেষ কষ্ট হবে না। সে এটা শোনা যাচ্ছে না। আমি তো 100 জন ছাত্রকে বিনামূল্যে মানে পড়াতাম কিছুদিন আগে, এখন না একটু বয়স হয়ে গেছে, অনেকদিন পড়াচ্ছি না। হ্যালো,
যেটা হচ্ছে স্টান কিলিং, অর্থাৎ একটা মাছকে আমি কষ্ট দেবো না বেশিক্ষণ ধরে, 1-2 সেকেন্ডের মধ্যে সে মারা যাবে, এবং তারপরে যদি সেটা প্রসেসিং করা যায় তাহলে কিন্তু তার কোয়ালিটিটা ভালো থাকবে। সেটার ব্যাপারে রিসার্চ করছে, আমাদের আইআইটিতেও করছে। আমারই এক ছাত্র, আমি লাস্ট ব্যাচে রিটায়ারমেন্টের আগে 2014-15 পড়েছিলাম, ডক্টর জয়রাজ, সেখানে যোগাযোগ করলে তার কাছে কিছু ইনফরমেশান পাওয়া যেতে পারে। এমনকি ফিল্ড প্রিপারেশনের উপরেও আইআইটিতে কিছু কাজ হচ্ছে, এবং আমি ডক্টর থেকে রিকোয়েস্ট করব যে আপনারা তো ওই পার্টিকুলার যে অর্গ্যানিক যেগুলো করছেন এগুলোর সাথে আমাদের আইআইটি যদি একটা কোলাবোরেশন করেন তাহলে খুব ভালো হয়, কারণ ওখানে ওরাও কিছু ফিডের উপরে কাজকর্ম করে, এবং করে তাদের ট্যালেন্ট, আপনাদের ট্যালেন্ট, আপনাদের সায়েন্টিস্টদের, তাদের ইঞ্জিনিয়ারদের যারা প্রসেস ইঞ্জিনিয়ারিং পড়েছে একসাথে করে আরও কিছু ভালো হতে পারে। আচ্ছা, একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করেছিলাম এবারে, ইন্টিগ্রেটেড এগ্রি অ্যাকুয়াকালচার। ইন্টিগ্রেটেড এগ্রি অ্যাকুয়াকালচারটা কী করেছিলাম, আমাদের এই বাংলা বা এই অঞ্চলে উড়িষ্যা একজন চাষির একটা স্যালো টিউবওয়েল বা মিনি ডিপ টিউবওয়েল আছে, একটা পুকুর আছে, সামনে সবজি চাষের একটা জমি আছে। উনি কী করছেন, টিউবওয়েলের জলটা নিয়ে সবজি চাষ করছেন, আর স্ট্যাগনেন্ট ওয়াটার কন্ডিশনে, অর্থাৎ সেই জলটা একই জায়গায় আছে, সেখানে মাছ চাষ করছেন। এবং যখন আপনি এই মাছ চাষ করেন, কাতলা, রুই, মৃগেল, এটা কি বলে আমরা ইন্ডিয়ান মেজর কার্প বলি, বাংলায় কি বলা হয়, হ্যাঁ পোনামাছি বলি আমরা সাধারণত। হ্যাঁ, এই তিনটাকে আমরা তিনটে চাষ করি। আমরা প্রতি বর্গমিটারে 1 থেকে 1.5 দিই, অর্থাৎ ধরুন যদি আপনাদের 1 একর পুকুর হয়, 1 একর মানে হচ্ছে 4000 স্কোয়ার মিটার, মোটামুটি 4000 স্কোয়ার মিটার আমি 4 থেকে 6000 মাছ ছাড়ি। তার বেশি মাছ ছাড়লে আমি জানি যে বড় হবে না, ওই জলটা দূষিত হয়ে যাবে বা অসুখ করে মাছ মারা যাবে ইত্যাদি ভাবে। এটাকে আমি কিন্তু আমার ওই রিসার্চ প্রোটে চেষ্টা করেছিলাম যে অনেক বেশি বেশি দিয়ে কী হয় দেখার জন্য। তার জন্য অন্য উপায় ছিল, পার স্কোয়ার মিটার 2, 3.5, 5 মানে বুঝতে পারছেন, প্রচুর আর কি, মানে আপনার রুই, কাতলা, মৃগেল 4:3:3 রেশিওতে প্রায় এরকম ছাড়া হয়, সায়েন্টিস্টরা সব জানেন ওনারা। এবারে ওই জলটা কিন্তু কিছুদিন পরে দূষিত হয়ে যাবে। আচ্ছা, মাছকে আমাকে খাবার দিতে হবে, কারণ ন্যাচারাল খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, উদ্ভিদ কোনা এবং প্রাণী কোনাতে তো আর হবে না। ন্যাচারালি আমাকে কম্পাউন্ডেড ফিড, যেটা আপনারা জানেন, সেটা দিতে হবে। আচ্ছা, তারপরে অক্সিজেন কম পড়বে, এয়ার এটা চালাতে হবে। তারপরেও কিন্তু জলের কোয়ালিটি মেনটেন করা যাচ্ছে না। অ্যামোনিয়া নাইট্রোজেন, নাইট্রাইট নাইট্রোজেন, নাইট্রাস নাইট্রোজেন, এই সমস্ত অর্থোফসফেট, এই সমস্ত বেড়ে যাচ্ছে, আর ডিজল অক্সিজেন কমে যাচ্ছে। এইবারে আমি করছি কি, ওই জলটা কিন্তু মাছের জন্য ক্ষতিকারক, কিন্তু শস্যের জন্য ভালো। ওইটা দিয়ে শীতকালে টমেটো চাষ করতাম ওই জলটা দিয়ে। আর বর্ষাকাল হলে, বর্ষাকালে খুব একটা জল এক্সচেঞ্জ করতে হয় না, ঢেঁড়স চাষ করতাম। আমার কাছে অনেক ফটো আছে পুরানো। আচ্ছা, দিয়ে দুজন রিসার্চ করার কাজ করতাম, ইঞ্জিনিয়ারিং সাইডে ছিল, একজন সায়েন্সের ফিশারিতে এমএফএসসি করা। আর পুকুরের জলটাকে, টিউবওয়েলের জলটাকে ওই ক্রপে না দিয়ে পুকুরে দেওয়া হতো। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতো, টিউবওয়েলের জলে তো তেমন ডিজেল অক্সিজেন নাই, তার জন্য ওটাই করা হতো কি, উপর থেকে টিউবওয়েলের জলটাকে একটা করবের ছিটের উপরে ফেলা হচ্ছে, হয়ে সেটা হচ্ছে কি, ইট ব্রেকস ইন্টু ড্রপলেটস, ভেঙে ভেঙে যাচ্ছে, যে এয়ারেশন হচ্ছে, অক্সিজেনেশন হয়ে তারপরে পুকুরে পড়ছে। এবং পুকুরের জলটাকে আমি দিচ্ছি, যেটা আমি বলছি সো কল্ড পলিউটেড ওয়াটার ফর দ্য ফিশ ইজ এনরিচড ওয়াটার ফর দি ক্রপ। তো এই ধরনের এক্সপেরিমেন্ট আপনারা করতে পারেন। এক ছাত্র যে করেছিলেন, ওনার নাম ডক্টর নানান ভাই, এখন উনি কোচবিহারের ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার আছেন, ডিএফও। ওই ভদ্র ডক্টর নানান ভাই উড়িষ্যাতে ছিলেন আগে, তখন ব্লক লেভেলে ছিলেন, এখন ডিস্ট্রিক্ট লেভেল আছেন কোচবিহারের। এই কয়েকদিন আগে দেখা হয়েছিল, উনি আইআইটিতে এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছিল। তো এই ধরনের কিছু জিনিস আপনারা ভাবতে পারেন আর কি। আর এয়ার, এটা আপনাদেরকে যখনই বেশি মাছ চাষ করবেন একটা কম জায়গায়, তখন কিছু কিছু এয়ারেশন করতে হবে। এয়ারেশন আপনি বলছেন পাম্পের জলটাকে তুলে, পাম্প দিয়ে জলটাকে তুলে ফেললে এয়ারেশন হয়, নিশ্চয়ই হয়, কিন্তু যদি ইন টার্মস অফ এনার্জি এফিসিয়েন্সি ধরেন, তাহলে কিন্তু ওটা খুব একটা এনার্জি এফিসিয়েন্ট নয়। মানে আমি পার এনার্জি এফিসিয়েন্ট মানে পার কেজি অক্সিজেন উৎপন্ন করার জন্য কত কিলোওয়াট আওয়ার অফ এনার্জি, কত ইউনিট এনার্জি খরচ করলাম। যেখানে মিনিমাম এনার্জি খরচ হবে সেটা বেশি এফিসিয়েন্ট। সেইটা
জন্য প্যাডোভিল এয়ারেটার আছে, আর অন্য একটা এয়ারেটারও আমরা করেছি, সেটা হচ্ছে ক্যাসকেড এয়ারেটার। অর্থাৎ ছোট্ট এইটুকু সাবমার্সিবল পাম্প দিয়ে বা অ্যাক্সিয়াল ফ্লো পাম্পটা আমাদের দেশে পাওয়া যায় না, তো ওটা হলে আরও ভালো হয়, খুব কম এনার্জি লাগে। আর এই ক্যাসকেটের মতো ধাপ ধাপ গোলাকার এই আছে, তার মাঝখান দিয়ে যাবে জলটা, ওর উপর দিয়ে পড়তে পড়তে যাবে, ওটা খুব তাড়াতাড়ি অক্সিজেন স্যাচুরেটেড হয়ে যায় কিন্তু। তো এই ধরনের সমস্ত এয়ারেটার আছে। তো এয়ারেটার কিছু ব্যবহার করতে হবে, এবং আপনাকে ওই ইন্টিগ্রেটেড এগ্রি অ্যাকুকালচারের কথা ভাবতে হবে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কথা ভাবতে হবে আপনাকে। যেগুলো একটু আগে বলছি, রঙিন মাছের কথা ভাবতে হবে, যে এগুলো করে আমরা বেশি টাকা পাই এবং এগুলো এক্সপোর্ট করা যায়, তাই তো? ওর সাথে হ্যাঁ, রঙিন মাছকে এক্সপোর্ট করা হয় তো, কারণ এখান থেকে আমি জানি যে বোম্বে টোম্বে সাইডে প্রচুর যায়। এইখানে ওই সিআইএফসি সল্টলেকে যে অফিসটা আছে, সিআইএফসি সেন্টার আছে না একটা, ওদের ওখানে আমি এই 2018 বা 19 সালে এই আজকের ডেটে ওখানে চিফ গেস্টের লেকচার দিতে গিয়েছিলাম আর কি, সিআইএফিতে। আর তার 1 বছর আগে গিয়েছিলাম সিবরি ব্যারাকপুরে আর কি। আরেকটা, আর ওই ওখানে ওই জায়গাটার নামটা কি, এখানে আইএসআই আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বরানগরের এদিকটাতে। আর এদিকে এলে ওই ভিতরে একটা ফিশ, ওখানে একটা ফিশ ফার্মার্স এজেন্সি আছে, প্লাস ফিশ অফিসার অ্যাসোসিয়েশন, ওখানে একবারে এই দিনে আলোচনা চক্রে গিয়েছিলাম আর কি, বিভিন্ন লোকের কাছ থেকে শুনলাম। তো আমি আশা করব যে আপনারা জ্ঞান অর্জন করব। হ্যাঁ, যে কোনো যে কাজটা করবো আমি জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমি পিছিয়ে যাবো, সোজা কথা। এবং তার জন্য ওনারা আছেন, আপনাদের বিভিন্ন লিটারেচার পড়তে হবে, ওই সম্বন্ধে যেগুলো কৃষি কথার আসলে আলোচনা হয় টিভিতে, সেইগুলো একটু দেখবেন। এবং কোথায় কি রিসার্চ সেন্টার আছে, কী কাজ করছে তারা, সেগুলো জানতে হবে, তো সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং কেউ যদি, আমি কিছু কিছু আমাদের অঞ্চলের ওই বেঞ্জুপুরের চাষিদের কথা বলে, না আমি তো জানি ওগুলো, তিনি কিছুই জানেন না, তিনি বলবেন আমি সবই জানি, যিনি জানেন না আর কি। তো সে করলে হবে না আর কি। আমার জন্য এই ৭৭ বছর বয়সে মনে হচ্ছে যে তো আমি তো কিছুই শিখতে পারলাম না জীবনে। হ্যাঁ, কারণ অনেক কিছুই জ্ঞান কত আগে বেড়ে চলেছে। এই সবগুলো করবেন, ছেলেপুলেদের ভালো করে মানুষ করবেন, বুঝতে পারছেন? যদি ছেলে খুব পড়াশোনায়, কার ছেলে আইআইটিতে ভর্তি হয়েছে, কার মেয়ে বললেন? হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো। কোন কোন ইয়েতে ভর্তি হয়েছে ডিপার্টমেন্টে? বায়োটেকনোলজিতে। খুবই আচ্ছা, যারা ভালো করে পড়াশোনা করছে ভালো করে পড়াশোনা করাবেন। পড়াশোনা বাড়িতে করার জন্য নিজের একটা শান্ত পরিবেশ রাখবেন। কোনো সময় স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। না না, বাড়িতে শান্তির পরিবেশ যদি বিঘ্নিত হয় তাহলে পড়াশোনা হয় না। এবং সাংসারিক যে ইয়েগুলো থাকবে, সমস্যাগুলো থাকবে, সেগুলো বাচ্চাদের সামনে কোনো সময় আলোচনা করবেন না। করলে তাদের শান্তি বিঘ্নিত হবে, তাদের পড়াশোনার ডিস্টার্ব হবে। আর স্কুলের সম্বন্ধে কোনো সময় নেগেটিভ কথা বাচ্চাদের কাছে বলবেন না, তাহলে বাচ্চাদের কিন্তু নেগেটিভ মনোভাব আসবে যে ওই স্কুলে কী পড়াশোনা হয়, আমার বাবা মা স্কুল সম্বন্ধে আলোচনা করছে। এগুলো কোনো সময় করবেন না। আর টিচার্স প্যারেন্ট মিটিংগুলো অ্যাটেন্ড করবেন, করে তাদের সাথে যোগাযোগ রাখবেন, কী অসুবিধা হচ্ছে সেগুলো জানার চেষ্টা করবেন। এগুলো আমি জেনারেল কথা বলছি, বাচ্চাদের সাথে কোনো সম্পর্ক নেই তার, কিন্তু এগুলো আমাদের পারিবারিক জীবনে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর যদি দেখেন যে আমার ছেলেকে ব্যবসা করতে হবে এবং আমার পুকুর আছে, তাহলে তাকে মাছ চাষটা সম্বন্ধে ভালো করে শিখাবেন। হ্যাঁ, যে এই সায়েন্টিফিক আগের সে হায়ার সেকেন্ডারি কিন্তু পড়ুক, পড়ার পরে তাকে অন্তত সায়েন্স কিছুটা জানতেই হবে, পিএইচ কি জিনিস তাকে বুঝতে হবে, অর্থোফসফেট বুঝতে হবে, তাকে ডিজেল অক্সিজেন বুঝতে হবে, অ্যামোনিয়া নাইট্রোজেন বুঝতে হবে। এই জিনিসগুলো আজকাল যে বুঝতে হবে। আরগুলাস কেউ কোথায় হচ্ছে, আরগুলো তার জন্য একটা ওদের টিকাও বেরিয়েছে শিপা ভুবনেশ্বর থেকে, ওটার নাম দিয়েছে বোধ হয় সিপাক্স বোধ হয়, হ্যাঁ সিপাক্স। কারণ ডক্টর প্রমোদ কুমার সাউ তার এখন ডিরেক্টর আছেন, উনি এই প্রজেক্টটা পরিচালনা করতেন, আমি তার ইভ্যালুয়েশনের চেয়ারম্যান ছিল অনেকদিন আর কি, জানি। তো এই সমস্তগুলো করবেন আপনারা। আর আমি আর বিশেষ দীর্ঘায়িত কিছু বলবো না, কারণ আপনাদের এই ফিশারি সায়েন্স সম্বন্ধে আমার জ্ঞান অতি অতি সীমিত। আমি শুধু ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট নিয়ে কোথায় পাম্প ফেড অ্যাকোয়াকালচারে কী করে পাম্পের ইয়ে করা যাবে, পাওয়ার ক্যালকুলেট করা যাবে, কী করে টাইট ফেড ফার্মে কী করে সুইচ গেটের ডিজাইন করা যাবে, কী করে ডাইক ডিজাইন করা যাবে, এই সমস্ত বিভিন্ন এই ধরনের জিনিস কী করে হ্যাচারি হবে, ওয়াটার ফ্লো
অপটিমাইজ করা যাবে, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টগুলো নিয়ে কাজ করেছি। যার ফলে এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ওনারা ইনভাইট করেছেন, ডক্টর দে আমার ভাইয়ের মতন, কারণ ওনার একটু দাদা আমার বন্ধু ছিলেন ছোটোবেলার, হ্যাঁ, যার ফলে তাকে অনেকদিন ধরে চিনি। আর ওর সঙ্গে পরিচয় হলো একবার সেবারে চেন্নাই মধ্যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল না ফিশারিজের উপরে, এই ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টটা চেয়ার করার জন্য আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি গেলাম, এয়ারপোর্ট থেকে উনি এসে আমাকে নিয়ে গেলেন চেন্নাই থেকে আর কি। তখন আমি এখানে ভাইস চ্যান্সেলর ছিলাম জেআইএস ইউনিভার্সিটি। তো সেই তখন থেকে ওনার সাথে আমার পরিচয়, তারপরে একবার এসেছিল। হ্যাঁ, ওনাদিকে আমি আরেকটা ব্যাপারে কনগ্রাচুলেশন দিতে চাই, যে এইবার যে ইলিশ মাছের ব্যাপারে যে আর্টিফিশিয়াল ব্রিডিংটা, কারণ ইলিশ মাছ নোনা জল থেকে উঠে এসে ডিম ছাড়ে, মিষ্টি একদম মিষ্টি না হলেও হয়তো 5 পিপিটি, আর যেখানে আছে সেখানে 30 পিপিটি হয়তো স্যালিনিটি। তো সেই জিনিসটা, সেই সিস্টেমটা তৈরি করা, যে আস্তে আস্তে স্যালিনিটি যেন উপর দিকে কম হয়, এবং তাহলে সেখানে ইলিশ ডিম ছাড়বে, এবং তার আর্টিফিশিয়াল ব্রিডিং করার ব্যবস্থা ওনারা করেছে, অনেকটা সাকসেসফুল। কয়েকদিন আগে আমি টিভিতে কিন্তু এই প্রোগ্রামটা দেখেওছি, 10-15 দিন কদিন আগে হবে, হ্যাঁ। আর ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমি একজন বৃদ্ধ লোক, মোটামুটি রিটায়ার্ড লোক। আমি 49 বছর চাকরি করার পরে 72 বছর বয়সে 5 বছর আগে রিটায়ার করেছিলাম। এখন মোটামুটি বই লেখালেখি করি, অনেক সোশ্যাল ওয়ার্ক করি, অনেক ইয়ের সাথে সোসাইটির সাথে যুক্ত আছি। হ্যাঁ, মেদিনীপুর জেলা মেদিনীপুর সমন্বয় সংস্থা আর আমার ছাত্ররা সবাই মিলে আমার নামে একটা প্রফেসর বিসিমাল ট্রাস্ট বলি, ঠিক আছে, আমার জমানো যা টাকা আছে বেশিরভাগটা দিয়ে দিলাম, তোমরা ওখানে গরিব লোক দিয়ে স্কলারশিপ দেয়, জমা হলে এই সমস্ত করে, এই সমস্ত করি। হ্যান্ডিক্যাপ সোসাইটির প্রেসিডেন্ট মেদিনীপুর জেলার, এই সমস্ত কাজ করি। এখানে ওখানে লেকচার দিয়ে আর কি এইসব করে বেড়াই এখন এই বয়সে। হ্যাঁ, তো আপনাদের সবারই মঙ্গল কামনা করি। আপনারা বেশিরভাগ লোকই বোধ আমার চাইতে বয়সে ছোট হবেন, সেই ক্ষেত্রে আপনাকে আশীর্বাদ জানাই। আপনার মঙ্গলময় হোক, আপনাদের ছেলে মেয়েরা তাদের মঙ্গল হোক, ভালো করে পড়াশোনা করুন। আপনারা ভালো করে মাছ চাষ করে পশ্চিমবাংলা, মানে মাছ চাষ একটা মাত্র তো গ্যাস ক্রপ তো বলা যায়, আমরা 50,000 কোটি টাকা বোধ হয় এক্সপোর্ট আর্নিং পাই এর থেকে, অন্তত ওই ফিশ অ্যান্ড ফিশারি প্রোডাক্ট থেকে। এখন বলে 60,000 থেকে 48, কারণ চিংড়িটা হচ্ছে এখন ভারতবর্ষের টপে চলছে আর কি চিংড়িটা, কিন্তু রুই কাতলাটা বাংলাদেশ দিয়ে যাচ্ছে প্রচুর দেখলাম। তো এটাকে আরো আগে বাড়াবার অনেক স্কোপ আছে আমাদের। আমাদের ইয়েগুলো রিজার্ভার টিজারগুলো আর একদম ব্যবহার হয় না। কেজ কালচার সুন্দর হতে পারে। আমি ছত্তিশগড়ে সেই গোয়ার ডাবল একটা জায়গা আছে, সেখানে গিয়ে দেখেছি কি সুন্দর পাঙ্গাস মাছ চাষ করছে ইয়েতে, কেজ কালচার করে, বিউটিফুল। আমি সেই ইয়ের উপর দিয়ে একটা ওই প্ল্যাটফর্মের মতো নৌকা করেছে ওরা, সেটা করে নিয়ে গেল একদম রিজার্ভারের মাঝখানে। মানে রিজার্ভারগুলো কিভাবে ইউটিলাইজ করছে, সেভাবে আমাদেরও যদি সরকার, আমি দেখি মৎস্যমন্ত্রীকে সেদিন ফোন করেছিলাম, ওদিককার এই লোক, ঝাড়গ্রামের লোক, মিস্টার রাজেশ মাহাতো, যদি, হ্যাঁ তাই তো, দেখি রাজেশ বাবুকে যদি টেলিফোনে পাই তাহলে বলবো আর কি, যে অনেক কিছু করার আছে আপনার এই পশ্চিমবাংলার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছু বলছি না। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, আর আপনাদের সবারই মঙ্গল কামনা করি করে আমি শেষ করলাম। हैं और हमारे गेस्ट ऑफ ऑनर डॉक्टर मानसी चक्रवर्ती मैडम एसएमएस जो हमारे निमपीठ से आए हुए हैं, और कमिश्नर केंद्र के प्रधान डॉक्टर देवाशीष देव महाशय, सबको बहुत बहुत धन्यवाद। और यहाँ पे जो हमारे संस्थान के कर्मचारीगण हैं और जितने भी चासी भाई लोग जितने आए हैं, चासी हमारे जो टीएसपी एससीसी प्रोजेक्ट का, आप लोगों ने अपना बहुमूल्य समय दिया और आप लोग यहाँ पर आकर बहुत ही उत्सुकता के साथ हमारे साथ इंटरेक्शन किए और बहुत तरह का क्वेश्चन प्रश्न किया, जिज्ञासा किया, जिससे जल्द आप लोगों का ज्ञानवर्धन हुआ, सभी लोगों का मार्गदर्शन हुआ। इसके लिए आप लोगों को बहुत बहुत धन्यवाद देते हैं। और आज का दिन बहुत ही हमारे लिए इम्पोर्टेंट है, क्योंकि आज जो है नेशनल फिश फार्मर्स डे है, तो उसके लिए आप सभी को बहुत बहुत बधाई देते हैं। हमारे मीडिया के जो आए हुए हैं
पर्सन, उनका भी बहुत बहुत धन्यवाद देते हैं। हमारे एमयू पार्टनर न्यूज़ से आए हैं, उनका भी बहुत बहुत धन्यवाद देते हैं। सभी लोगों को मैं अपने दिल से धन्यवाद दे रहा हूं और उम्मीद करता हूं कि भविष्य में भी आप लोग इसी तरह से हमारे कार्यक्रम में उपस्थित होकर इसको ज़्यादा से ज़्यादा सफल बनाएंगे। पुनः आप सबका बहुत बहुत धन्यवाद। जय हिंद। আপনি কি চাষ করেন? কৃষক তো? হ্যাঁ, কৃষক আমি। আপনি কি চাষ করেন? আমি ভেনামি চিংড়ি চাষ করি। কত বছর ধরে চাষ করে আসছেন? আজ 10 বছর। 10 বছর কি, আজকের হয়ে গেল 26 সাল তো? 25, হ্যাঁ 25 বছর হয়ে গেল প্রায়। তো এই যে এর আগেই তো বাগদা চাষ হতো, হ্যাঁ, তো বাগদা চাষ করতেন? বাগদা চাষ করতাম। ব্ল্যাক টাইগার যেটা বলে ওইটা করতাম আগে। তো বাগদা চাষ হঠাৎ করে বন্ধ করে দিয়ে আবার বাগদা চাষে অনেক ঝুঁকিবহুল, মার্কেটে এখন তার দাম সেরকম পাওয়া যায় না। তার রোগের অনেক বর্তমান যে রোগ বেরিয়েছে, অনেক রোগ বেরিয়েছে, যার জন্য রোগ হয়ে অনেক লসের খাতায় চলে যায়। 10 গ্রাম মাছ বিক্রি হতে চায় না। সে তুলনায় ভ্যানামিতে আমরা দেখলাম যে 10 গ্রাম মাছ আমরা হারভেস্ট করতে পারি এবং কোম্পানি নিয়ে নেয় ওটাই, যার জন্য চাষি অনেকটা উপকৃত হয়, মানে লসের হারটা কম থাকে। সে তুলনায় বাগদা করলে অনেক শেষ হয়ে যায়, মরক চলে আসে, বিভিন্ন রকম ভাইরাস চলে আসে বাগদায় বেশি, মানে ভ্যানামির থেকে। আর ভ্যানামি এলেও দেখা যাচ্ছে 10 গ্রাম 12 গ্রাম পর আসতেছে, তখন মানুষ চাষি অনেকটা উপকৃত হয়ে যাচ্ছে। লাভের অংশটা কিছুটা হলেও, মানে লাভ না হলেও মাছ কিছুটা মোটামুটি লসের খাতাটা কম থাকে, লসের পরিমাণটা কম থাকে। এটা আপনি তো ভ্যানামি চিংড়ির সম্বন্ধে জানতেন না? হ্যাঁ, ভ্যানামি চিংড়ি জানতাম না, কিন্তু পরে প্রযুক্তি এলো সব। এখন তো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, মেদিনীপুর, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে মেদিনীপুরে ফার্স্ট। ওখান থেকে আমরা দেখে, ওখান থেকেই আমরা শুরু করেছি, মেদিনীপুর থেকে। তো এই কাকদ্বীপ যে গবেষণা কেন্দ্র শিবা হ্যাঁ। কেন্দ্র যেটা রয়েছে, হ্যাঁ, এখানে কবে এলেন? এই ফার্স্ট এলাম, এর আগে একবার? এর আগে আসিনি। কিন্তু আপনাদের এলাকায় যেসব কৃষক বন্ধুরা যারা চাষবাস করে, হ্যাঁ, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তো এগোতে হবে। হ্যাঁ, প্রযুক্তিকে কাজে লাগানো এগোতে হয়, কিন্তু এখন বড় বড় কোম্পানি যত ফিড মেডিসিন যারা সাপ্লাই দেয়, ওরা টেকনিক্যাল সাপোর্ট দেয়, ওটাতেই কাজ হয় কিন্তু বেশিরভাগ। আপনাকে বিজ্ঞান ভিত্তিক তো করতে হবে। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিকই হচ্ছে আমাদের ওই টেকনিক্যাল সাপোর্ট যে ওরা হচ্ছে, ওরা যে বড় বড় আমাদের তোমার অবন্তী, সিপি, তার মানে হচ্ছে আইএফবি, এইসব যে বড় বড় কোম্পানি, ওরা সব স্টাফ দিয়ে ওরা কালচারটাকে ঠিকভাবে চালাচ্ছে এভাবে। কিন্তু এখানে যেটা হয় সেখানে তো গবেষণা করা হয়। হ্যাঁ, গবেষণা করা হয়, কিন্তু চাষিরা ততটা আমরা জানতে পারি না। এই আমরা জানলাম, এই জন্য এলাম এখানে জানার জন্য বিষয়গুলো আর ভালো হবে। আপনার এলাকায় গিয়ে চাষিদেরকে কি বলবেন? এখানে পজিটিভ কিছু আলোচনা হলে সেখানে চাষিদের বলবো যে এখানে আমাদের সেন্ট্রালের গবেষণাগার আছে, এখানে অনেক ভালো ভালো উন্নত প্রযুক্তি বা হচ্ছে যারা সায়েন্টিস্ট আছে, যারা তারা ভালো একটা প্রযুক্তি দিয়েছে, সেটা আমরা চাষির জনকে বলবো। আমি নিজে চাষ করি, নিজে কিছু চাষিকেও আমরা ফিড মেডিসিনও আমি কিছু সাপ্লাই দিই। কবিকে চাষ করেন? আমি চাষ করি প্রায় 10 বিঘে মতন, 12 বিঘে। মিশ্র চাষ করেন? না, আমি একটাই ওই ভ্যানামি চাষই করি, মিশ্র চাষ করি না। মিশ্র চাষে তো এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাও করতে সেটা পারেন। জানলাম, জানি না, এই এলাম, জানলে এবারে করবো হয়তো, এবার যদি দেখি যে ভালো সেটা করবো আমরা। শুধু কি সাদা মাছ চাষ করলে হবে না, কিন্তু তার পাশাপাশি মিশ্র চাষে লাভ থাকে ভালোই, শুনেছি, কিন্তু আমরা করিনি, জানি না এটা বিষয়টা। এটা হচ্ছে মেন, এটা ট্রেনিং যেহেতু এখানে এসেছি, যদি কিছু জানতে পারি সায়েন্টিস্টের কাছ থেকে, তাহলে সেটা নিয়ে আমরা এগোবো পরবর্তীতে। এখানে দেখবেন এই যেহেতু হাঁস চাষ করা আছে, মুরগি চাষ করা আছে। হ্যাঁ, এটা ঘুরে দেখলে দেখা যাবে যে এখানে তো আমি জানি না, এত বড় প্রজেক্ট দেখে ঢুকে এখানে দেখলাম যে বিশাল বড় প্রজেক্ট, যে এত কিছু হয় আমরা জানি না। পরিষ্কার সেন্ট্রালের প্রজেক্ট অথচ জানলাম, এখানে দেখলাম যে সেন্ট্রালের প্রজেক্ট, কিন্তু আমরা চাষ করছেন আপনি জানেন না। না, এখানে যে এত কিছু হয় আমরা জানি না, পরিষ্কার যেটা জানি না, এটা হচ্ছে ব্যাপার। শিবা একটা হয়ে নাম শুনেছি, সেন্ট্রাল একটা প্রজেক্ট হচ্ছে, যে কি হয় কি ব্যাপারে এই এতটা জানি না, ডিটেলস জানি না। এই ফার্স্ট এসে দেখলাম, এবারে মিটিং হলে আরো কিছু অনেক বিষয় জানতে পারবো। তো আপনার সাগরদ্বীপে বাড়ি, হ্যাঁ, সাগর দিবে। সাগরদ্বীপের কৃষক বন্ধুদের বলবেন। হ্যাঁ, অবশ্যই মাস্ট গিয়ে তো অবশ্যই বলবো। আমার নিজের চাষি কিছু আছে, তাদেরকে আমি তো বলবো। আমি নিজে চাষ করি, প্লাস নিজে কিছু চাষিকে আমরা ফিনান্সিয়াল সাপ্লাই দিই, ছোটখাটো। বিজ্ঞান আর প্রযুক্তিকে কতটা এগিয়ে এবার বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকটা এগিয়ে, এখন বিজ্ঞান প্রযুক্তি অনেকটা এগিয়ে। এবারে ইলিশ চাষ হচ্ছে জানেন এখানে? না, জানি না। এখানে ইলিশের চাষ করা হয়। ইলিশ চাষ হচ্ছে, তাহলে এখানে এখন কি আছে প্রজেক্টে মাছ? তাহলে মিটিং এর পর ঘুরে দেখবো তাহলে মাছটা কেমন হয়েছে, কি ব্যাপার বুঝে, তাহলে তো বেটার হয়। তাহলে ইলিশ যদি হয়, ইলিশ তো এখন তো মার্কেটে বহুত মানে কস্টলি দাম। মানে কৃষকদের বাঁচানোর জন্য কিন্তু এই গবেষণা কেন্দ্র কিন্তু উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ইলিশ যদি ভালো চাষ হয়, ভালো যদি সাকসেস হয়, প্রজেক্ট যদি ভালো সাকসেস হয়, সেখানে দেখা যাচ্ছে যে ভ্যানামি থেকে যদি লাভ হয়, ভ্যানামিতেও তো রোগের ব্যাপার একটা থাকে, মানে ভাইরাসের একটা ব্যাপার থাকে। আচ্ছা, এবছর তো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? এ পর্যন্ত কিছু প্রবলেম ফেস করতে হয়েছে, যে অ্যালকালিনিটি প্রবলেম, পিএইচ ডিসব্যালেন্স হয়েছে, তারপরে কিছু ওই ঘাড়ে জল, মাছ ধারে এসে বুঝতেছি কিছু প্রবলেম এখনো চলছে। আমার মাছ এখনো আছে, উঠেনি, নদী এখন হারভেস্ট হয়নি, এখনো আছে। নদী বাঁধের পাশাপাশি নদী বাঁধের গায়ে একদম। নদী বাঁধ ভাঙছে?
না, নদীমান আমরা যেখানে চাষ করি নদীমান ভাঙেনি, বর্তমান জল এতটা ওঠে না, আমরা একটু সেফটি জায়গায় আছি। যারা অনেক জায়গায় যাদের নদীমান এলাকায় সব উন্নয়ন মন্ত্রী যাচ্ছে। অন্যের মধ্যে এখন তো নতুন সরকার চেঞ্জ হয়েছে, এখন তো সেরকম আমাদের এলাকায় কেউ ঢোকে না। একমাত্র আমাদের সুমন্ত বাবু যে বিজেপির বিধায়ক, উনি গিয়েছিলেন সাগরে, বিভিন্ন যেগুলো আমাদের দিকটাতে ভাঙে গেছে কম, মানে এই সাগরের লাউডহাউস কপিলমুনি আশ্রম ওই দিকটা ভেঙেছে, যে ওইদিকে গিয়ে ওরা পরিদর্শন করেছে, এটাই বলছি, আপনার দেখেছি। বাড়ি কোথায়? আমারই সাগর কৃষ্ণনগর। কি নাম আপনার? সহদেব জানা। কৃষক। হ্যাঁ, কৃষক প্লাস কিছু সাপ্লাই দেই, মেডিসিন টিন সাপ্লাই হচ্ছে ব্যাপার, মেডিসিন। কি চাষ করেন? ওই ভ্যানামি চাষ করি। কত বিঘে করছেন এবছর? এবছর চাষ করিনি। তো এই ভেনামি চাষ করতে গিয়ে খরচটা তো প্রচুর হয়। প্রচুর টাকা খরচ, প্রচুর টাকা রিস্ক, ব্যবসার লস লাভ হলে ভালো প্রচুর লাভ হয়, নাই তো প্রচুর টাকা ডেবিসিটে ঢুকে যায়। প্রশিক্ষণ নিয়েছিলেন না, এই প্রথম? এই প্রথম। তো এখানে যে সেন্ট্রাল ফিশারি অনুসন্ধান কেন্দ্র যেটা রয়েছে, গবেষণা কেন্দ্র, এবারে শুনেছি, আমরা কোনোদিন আসি না, জানি তো না। আপনাদের পাশাপাশি যে সমস্ত কৃষক রয়েছে তারা বলে না? না, আমাদের তো মেদিনীপুর থেকে খাবার এসে ওখান থেকে টেকনিশিয়ানদের বলে যা কিছু, আমরা তো ঠিক জানি না। কৃষক বন্ধুদের তো এখানে অনেক সুযোগ সুবিধা দেয়। সেইটা জানি না, এবারে জানছি বলে আসছি, মিশ্র চাষ আপনাদের এলাকায় হয়? সেটা জানি না ঠিক। পোনা টোনা চাষ হয় না? পোনা চাষ হয় পোনার সঙ্গে বাগদা, চিংড়ি এইসব চাষ হয় না? না, সেরকম মিশামিশি, সেরকম ভেটকি হয়, সাদা মাছের উপর হয়, সেরকম মিশামিশি চাষ হয়নি। পুকুর তো রয়েছে ওদিকে প্রচুর। প্রচুর আছে, এই বেশি এখন ওই সাদা মাছের মধ্যে ওই পোনা চাষটা বেশি করে। প্রাকৃতিক দুর্যোগ হলে কি নদীবান ভেঙে যায়? হ্যাঁ, অনেক জায়গায় ভেঙে যায়। ওই তো নোনা জল ঢুকে যাওয়ার মানে তো হ্যাঁ। এমা জল ভেটকি হয়। আমাদের 21-22 সালে যে বন্যা হয়েছিল, আমাদের ব্যাগ ভেঙে ডুবে গেছিল, আমাদের বাড়িঘর ফিশারি ব্যাগ নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে কি হয়েছে? নতুন করে বাঁধ টান হয়েছে, এখন ডুবা হয় না। আর মাছ চাষ করবেন, হুম। তাহলে প্রশিক্ষণ নেবেন। হ্যাঁ। কি নাম আপনার? বাসুদেব জানা, কোথায় বাড়ি? ওই কৃষ্ণনগরে। কবিঘে চাষ? আমার মোট 2 বিঘে। 2 বিঘে চাষ। বাগদা করতেন না ভেনামি? না না, ভেনামি করছি। ভেনামি চাষ তো অনেক পরে এসছে, আগে তো বাগদা ছিল। না, বাগদা করতাম না, আগে সাদা মাছ করতাম, তারপরে ভেনামি করেছি। রাকেশগিরির হাত ধরে ভেনামি করেছি। তো এই যে সিবাস যে সংস্থা রয়েছে, হ্যাঁ। জানতেন? না, জানতাম না। রাকেশগিরির হাত ধরে এর আগে 2-3 বার এসেছি। তার রাকেশগিরি প্রথমে ভেনামি চাষ করে, তারপরে আমাকে দিয়ে করায়। এখন মিশ্র চাষে বেশি অর্থ আসছে, মিশ্র চাষ করছেন? না, মিশ্র চাষ করছি না, এখন ছিল, এখন সে পোনাই আছে। এখন পোনা চাষ করছেন। হ্যাঁ। এই সিবাসে আর পোনার সঙ্গে ট্যাংরা আছে, নোনা ট্যাংরা। ভেটকি করছেন? না, বিক্রি করিনি, নোনা ট্যাংরা। এখানে মুরগি এবং হাঁসও চাষ হচ্ছে, দেখেছেন? না, আমি অন্য অন্য জায়গায় দেখেছি, আর ওটা করি না। মুরগি আর হাঁস চাষ হচ্ছে, কিন্তু এই সিবা গবেষণা কেন্দ্রে আপনি প্রথম এলেন। না, আগে একবার এসেছিলাম, তারপরে 2-3 বছর আছি না, তারপরে আবার সাদা মাছের সঙ্গে অন্যান্য মাছ যেরকম চাষ করছেন, তার পাশাপাশি মুরগি, হাঁস এগুলো যাতে মিশ্র চাষটা হয়, চাষি আপনার তো উপকৃত হবে যদি মিশ্র চাষ করতে পারে। হ্যাঁ, চেষ্টা করব, দেখি কি করা যায়। কি নাম আপনার? আমার নাম হিমাংশু শ্যামল, বাড়ি দুর্বাচটি। আপনি ক বিঘে চাষ করেছেন? 4 বিঘে। 4 বিঘে। কি চাষ করেছেন? এখন বর্তমান মিশ্র চাষ যেটা হচ্ছে গিয়ে পোনা আর বাগদা চিংড়ি আর ট্যাংরা আর হচ্ছে গিয়ে জাপানি, এগুলো। ভেনামি চাষ করেন? না, ভেনামি চাষ আগে করছিলাম, কিন্তু সেগুলো তো ঠকে গিয়ে ভেনামি চাষ আর করি। তো আপনি প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ আগে নিয়েছিলাম, অন্য জায়গাতে নিয়েছিলাম, এখানে আসিনি। এটা তো গবেষণা কেন্দ্র, হ্যাঁ। এখানে নেওয়া হয়নি। না, এখানে নেওয়া হয়নি। রাকেশবাবুর হাত ধরে আমি এখানে এসেছি, এবং রাকেশবাবুর হাত ধরে আমি ও ভেনামি চাষ ছেড়ে দিয়ে এই পোনা মিশ্র চাষে নেমেছি। এখন লাভবান হচ্ছেন? হ্যাঁ, ও আমি 2 বছর করেছি, 2 বছর লাভবান হয়েছি। প্রাকৃতিক দুর্যোগ হলে তো নদী বাঁধে। হ্যাঁ, নদী বাঁধ আছে, কিন্তু আমার বাঁধগুলো মোটা মোটা করে উঁচু করে করা হয়েছিল ভেনামি চাষের জন্য। ওই বাঁধের উপরে ওই ভেনামি চাষ তো আর হয় না, ওটাতে আমি মিশ্র চাষ করছি এখন, সব রকম হয়েছে। আজকে কি প্রশিক্ষণ নেবেন? আজকে প্রশিক্ষণ নেব। কি নাম আপনার? মৃণাল কান্তি প্রামাণিক, বাড়ি উত্তর গোপালনগর। কি চাষ করেছেন?
আমি পোনা মাছ আর হচ্ছে মোচার চাষ করেছি। মানে ভেনামি চাষ করেন? না না, এর আগে কোথাও প্রশিক্ষণ নিয়েছে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের আন্ডারে নিয়েছি রামকৃষ্ণ 15 সালে। কদিকে চাষ করেন? সব মোট 60 বিঘে জায়গা। 60 বিঘে চাষ করেন, হুম, মিশ্র চাষ। হ্যাঁ, মিশ্র চাষ। হাঁস মুরগি পালন করা যায় এটা জানেন? হ্যাঁ যায়, কিন্তু আমি করিনি। আজকে কি প্রশিক্ষণ নেবেন? আজের কি দেয় আমরা তো জানি না, কোন বিভাগের প্রশিক্ষণ আমার তো জানা নাই। এটা তো নোনা জলের। ইলিশও চাষ হয়? হ্যাঁ হয়তো। আমি যে চাষ করি আমার ওখানে নদীর থেকে নোনা জল তুলে কিছুটা মিশ্রণ করেই চাষ করি। এই মানে মিশ্র চাষটাও নদী জলের মিশ্রণে করি। আপনার নাম? আমার নাম বধিরঞ্জন জানা, ভুবননগর বাড়ি।